প্রিয় দর্শক, রাজধানীর বিজয়নগরে কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং সেই আহত শরীফ ওসমান হাদীকে দ্রুত মেডিকেলে নেওয়া হয় জরুরি চিকিৎসার জন্য। এবং সেখানে শরীফ ওসমান হাদীকে দেখতে গিয়েছিলেন মির্জা আব্বাস, কিন্তু মির্জা আব্বাস এই ইনকিলাব মঞ্চের সমর্থকদের তুপের মুখে এখানে টিকতে পারেননি। তিনি সেনাবাহিনীর প্রোটোকলে এই জায়গা ত্যাগ করতে বাধ্য হন। ওনাকে ভুয়া ভুয়া এরকম স্লোগানটাও শুনতে হয়েছে। এবং এই ক্ষোভ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জরুরি সংবাদ সম্মেলন ডাকেন এবং সবাইকে হুঁশিয়ারি করে দেন যে এই যে মির্জা আব্বাস উনি গেলেন ওসমান হাদীকে দেখতে, কেন ওনাকে এভাবে কটাক্ষ করা হলো এবং কেন ওনাকে ওইখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। তারপরে দেখেন এই যে শরীফ ওসমান হাদীর নাম নিতে গিয়ে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর কতবার যে ভুল করলেন, মানে ওনার নাম নেওয়ার সিস্টেমটা এমনভাবে ছিল যেন উনি এই শরীফ ওসমান হাদী নামটা এই জীবনে প্রথম শুনছেন। তারপরে এই যে ইনকিলাব মঞ্চ বলতে গিয়ে শুধু বারবার ইনসাফ ইনসাফ বলতেছেন। আজকে দুপুরে যে একটা গুলির বিদ্ধ হয়েছেন হাদী সাহেব, না ইনসাফ পার্টির ওসমান হাদী সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টি মঞ্চের সম্ভাব্য প্রার্থী। আসলে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোন গ্রহে বাস করেন এটা বর্তমানে বোঝাই যাচ্ছে না। উনি যে আসলে কোন গ্রহে বসবাস করতেছেন, উনি কি আমাদের বাংলাদেশে আছেন নাকি বাংলাদেশের বাইরে কোনো একটা এই অন্য কোনো একটা রাষ্ট্রে বসবাস করতেছেন, এটা আসলে আমার বুঝে আসে না। যাই হোক, ওনার বন্ধুকে উনি ভালো করে চিনতে পারেন না। ওনার বন্ধু ওনার সামনে পরিচয় দিচ্ছে যে বন্ধু আমাকে চিনতে পারছেন কিনা, তারপর উনি ওকে তাড়িয়ে দেন, ওনাকেও চিনতে পারেন নাই। তো আসলে আমাদের এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাচে না সবটাই বেশি। এদেশের জনগণ কিভাবে ওনাদের উপর ভরসা রাখবে? এভাবেই তো যখন নির্বাচিত হয়ে যাবেন হয়তো বা পরে বলবেন যে কাকে আমরা চিনি, আমরা তো কাউকেই চিনি না। এটা কিন্তু আসলে ভাবা কিন্তু একটা সহজ একটা বিষয়, কারণ এভাবে যদি ভুলে যান সবাইকে তাহলে চিনবেনটা কাকে? তো যাই হোক, ওদিকে আসলে আলোচনার পয়েন্টটা না। আলোচনার যে মূল পয়েন্টটা সেটা হচ্ছে শরীফ ওসমান হাদীর উপর কেন হামলা করা হলো এবং এর পিছনে কাদের ইন্ধন থাকতে পারে, এটাই হচ্ছে মূল আলোচনার বিষয়। তারপরে দেখেন এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আবার এই 1 ডিসেম্বরে তিনি বলতেছেন যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নাকি তৈরি হয়ে গেছে। আবার জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে না, নির্বাচনের আদৌ সুষ্ঠু পরিবেশ উনি দেখতে পাচ্ছেন না। দেখছেন, দেশে থাকা বিরাট 2টি রাজনৈতিক দল, তাদের বক্তব্যগুলো পরস্পর বিরোধী বক্তব্য। একটা দলের সাথে আরেকটা দলের বক্তব্য মিল নাই। তো এই বক্তব্যগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবেন যে কোন দল আসলে খাঁটি দেশপ্রেমিক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হয়েছে। এই দেখেন আমাদের শরীফ ওসমান হাদী সাহেব, উনি গুলিবিদ্ধ হয়েছেন, এটাই হচ্ছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ওনার বিএনপির মতে এবং আমাদের মির্জা ফখরুল ইসলামের মতে। এদিকে জামায়াতের আমির যে বলেছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ওনারা দেখতে পাচ্ছেন না, আসলেই তো দেখতে পাচ্ছেন না, এটা প্রমাণ আপনারা পেলেন। তো এখন আসি দর্শক মূল আলোচনায়। মূল আলোচনাটা হচ্ছে এই যে শরীফ ওসমান হাদীকে গুলি করা হলো, এতে কার লাভ? আমাদেরকে এই জিনিসটাকে বুঝতে হবে যে শরীফ ওসমান হাদীর যদি কিছু একটা হয়ে যায় তাতে কারা লাভবান হবে? যারা লাভবান হবে তাদেরকে কি আমরা এই টার্গেটের তালিকায় রাখতে পারি না? হ্যাঁ দর্শক, আমি কিন্তু শিওরলি ওদের নামে বলছি না, তবে একটা সম্ভাব্য কারণ হলেও তো হতে পারে যে তাদেরও ইন্ধন রয়েছে, যদিও সেখানে ছাত্রলীগের সংশ্লিষ্টতা মিলেছে। কিন্তু এই যে এরা কিন্তু জেলের মধ্যে ছিল, এরা জামিনে বের হয়ে এলাকার মধ্যে ধাপড়ের সাথে ঘুরে বেড়াচ্ছে, আতঙ্ক তৈরি করছে এলাকার মধ্যে, আর এরাই এখন শরীফ ওসমান হাদীকে গুলি করলো। এখন এই যে ফেসিবাদের দূষর এই ছাত্রলীগ, তারা সব সময় ওই ঘুমখুনের সাথে জড়িত ছিল, তারা জেলে ছিল, এই দুজনকে আবার ছাড়িয়ে জামিনের মাধ্যমে আনা হয়েছে। এই পিছনে এদের পেছনে কাদের ইন্ধন রয়েছে, কারা এদেরকে জামিন করিয়ে বের করে আনলো? অবশ্যই বর্তমানে প্রভাবশালী রাজনৈতিক যে কোনো একটা দল তো হবেই, এটা অনায়াসেই বলা যায়। তাদের প্রোটোকলেই তো এরা জামিন পেয়েছে। কেন কেন এদেরকে জামিন দেওয়া হয়েছে? কারণ এরা এদের পক্ষে লড়বে। এরা যাকে বলবে যে ওকে একেবারে আউট করে দাও পৃথিবী থেকে, ওরা তাকেই টার্গেট করবে। ওরা যাদেরকে বলবে এদের হাত পা ভেঙে দাও, ওরা তাদেরকে হাত পা ভেঙে দেবে। এর জন্যই তো এদেরকে জামিন করানো হয়েছে। সুতরাং এদের পেছনে ব্যাকআপ রয়েছে, এদের পেছনে ইন্ধনদাতা রয়েছে এবং এরা রাজনৈতিক অঙ্গনেই রয়েছে। যতক্ষণ পর্যন্ত না এই ফেসিবাদের লাগাম টেনে না ধরা যাবে, এই
ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন বা ফেসিবাদের যারা দূষর রয়েছে, এদেরকে যতক্ষণ না এদের জামিন বন্ধ রাখা হবে, যতক্ষণ না এদেরকে একটা একটা করে ধরে গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ পর্যন্ত নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না। তো একেবারেই হবে না। এরকম উসমান হাদির মতো আরও অনেক হাদিকেই এভাবে রাস্তার মধ্যে গুলি খেয়ে পড়ে থাকতে হবে। এটাই সিস্টেম, এটাই হচ্ছে বর্তমান, যদি আমরা অঙ্ক মিলাই হিসাবটা এটাই দাঁড়ায়। জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল বারবার বলে আসছে যে দেশের মধ্যে বড় পরিসরে একটা সংস্কার করতে হবে, সংস্কার না করে নির্বাচনের দিকে আগানো যাবে না। কিন্তু আমাদের এই সরকার ওই কথাগুলোর মধ্যে তেমন একটা পাত্তা দেয়নি। যদি বড় পরিসরে সংস্কার করা হতো তাহলে এরকম উসমান হাদিকে গুলিবিদ্ধ হতে হতো না। ভবিষ্যতে যে অন্য কাউকে যে আবারও গুলিবিদ্ধ হতে হবে না, এটারও তো কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। সুতরাং এখনও সময় আছে। যদি মোটামুটি পরিসরেও যদি এরকম ফেসিবাদের দূষদের উপর একটা চিরুনি অভিযান না চালানো হয়, তাহলে আগামী নির্বাচনটা দেওয়া মোটে সম্ভব হবে বলে আমি মনে করছি না। দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, যদি শরীফ ওসমান হাদির কিছু একটা হয়ে যায়, কোনো একটা অঘটন হয়ে যায়, তাহলে কিন্তু খেলা একদম ভালো করেই জমে যাবে দর্শক।